অঙ্কন প্রথমেই তোমার কাছে আসবো। তাহলে এই মুহূর্তে লোকসভা নির্বাচনে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আসন সংখ্যা কম পেয়ে এবং তার সঙ্গে উপনির্বাচনে যা এই মুহূর্তে ফলাফল তার পরিপ্রেক্ষিতে আন্দোলনের মুখ ঠিক করতেই দ্বিধা? না না, নিশ্চয়ই দ্বিধা নয়। আমাদের মুখও ঠিক রয়েছে, আমাদের নেতৃত্ব ঠিক রয়েছে। আপনি দেখাচ্ছেন দুটো দলের দলের মধ্যে দুটো বক্তব্যকে নিয়ে, অগ্নিমিত্রাদি যে কথাটা বলেছে এবং কৌস্তবদা সজলদারা যে কথাটা বলেছে। এখন দেখুন, সৌজন্যের রাজনীতি তো বিজেপি করেই। সেই আপনি এর আগের প্রসঙ্গে যখন বলছিলেন, আমি সেটা বলতে চাইছিলাম কিন্তু আপনি ইন্টারাপ্ট করে দিলেন। যাই হোক, আমি বলতে পারলাম না। তেলেঙ্গানায় দাম নিয়ন্ত্রণ নিয়ে কংগ্রেসের সরকার, বিজেপির যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা প্রতিনিয়ত ওখানে সেক্রেটারিয়েটে গিয়ে বৈঠক করছেন, কথা বলছেন, যেখানে সৌজন্য রয়েছে। আপনি একই সৌজন্য উড়িষ্যায় দেখতে পেয়েছেন, নবীন পট্টনায়কের সাথে বিজেপির সরকারের সৌজন্য। কিন্তু আবার এটাও তো ঠিক, এই তৃণমূল কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রান্তিক স্তরের কর্মীদের সাথে যে নোংরামি করেছে, যে অত্যাচার করেছে, সেখানে তো শুধুমাত্র সংগঠন মজবুত বিজেপির এই মুহূর্তে রাজ্যে 38% থেকে 39% ভোট আমরা প্রত্যেকটা নির্বাচনে, শেষ তিনটি নির্বাচনে পাচ্ছি। এই ভোট ব্যাংক যদি আমরা ধরে রাখি, এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে অনেক বেশি পরিমাণে তাদের উপর নির্ভরতা চলে এসেছে, এরকমটা নয়। না না, একেবারেই নয়। সে তো নির্বাচন কমিশন বা আমরা তো নিরপেক্ষ নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা আমাদের করতেই হবে, তারাই নির্বাচনটা কন্ডাক্ট করবে। কিন্তু আমরা যখন ভোটটা পাচ্ছি, এত লুটের ভোট কিন্তু তুলে ধরেছে অর্জুন সিং, কিন্তু বলেছেন যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নও করেছে, প্রশ্ন উঠেছে। সুদীপ, কি মনে হচ্ছে বিজেপির এই মুহূর্তে অবস্থান কোথায় দাঁড়িয়ে? যে মঞ্চের আপনারা প্রোগ্রামটা দেখাচ্ছিলেন, দিলীপ ঘোষ এই মঞ্চে কোথায়? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মঞ্চে কোথায়? আপনারা খবর নিয়ে দেখুন যে বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কারা করছে? না, বিজেপিরই একটা বিক্ষুব্ধ অংশ তারা করছে। এই যে আপনারা বলছিলেন না যে পদ্মের বাগানে কি দ্বিমত, বাগান কোথায়? ও তো মরুভূমি হয়ে গেছে। আজকে যারা 400 পার, বাংলায় 21 সালে 200 পারের স্বপ্ন দেখিয়ে বাংলায় ত্রাহি ত্রাহি রব তুলে ফেলেছিল, বলেছিল তৃণমূল কংগ্রেসকে উখাড়কে ফেক দেঙ্গে, তাদেরকে বাংলার একটা উপনির্বাচনে 3টে সিট ওদের ছিল, ধরে রাখতে পারেনি, মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে দিলীপ লবি, শুভেন্দু লবি, সুকান্ত লবি, ওরা আগে নিজেদের মধ্যে লড়াইটা ঠিক করুক, তারপরে ওরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে। সম্পাদী, এই মুহূর্তে কি মনে হচ্ছে রাজ্য বিজেপির অবস্থান? লড়াই করার ক্ষেত্রে কি দ্বিধা দ্বন্দ্বে রয়েছে? 19-এ উত্থান, 21 আর 24-এ এই মুহূর্তে বিজেপির যা ফলাফল তার পরিপ্রেক্ষিতে 19-এ উত্থানের পর যে রেজাল্ট আশা করা গিয়েছিল বিজেপির কাছ থেকে, স্বাভাবিকভাবেই দেখা গেছে যে এই নির্বাচনে তা হয়নি। এবং না হওয়ার পিছনে আমার নিজের মত যে অনেক কারণ আছে। কারণ টিএমসি এবং বিজেপি যেভাবে এই দল থেকে ওই দলে যাতায়াত করেছেন, ধরুন যদি আমরা লোকসভার ব্যারাকপুর সিটটাই দেখি, তাহলে অর্জুন সিং এর মতন সাংসদকে মানুষ কোন দলের হিসেবে গ্রহণ করবেন সেটা নিয়ে মানুষের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা কাজ করেছে। অর্থাৎ সেখানে কিন্তু কৌস্তব বাগচির মতো ক্যান্ডিডেট হতে পারতেন, যাকে হয়তো অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হতো মানুষের কাছে। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করেছে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রে হয়তো তাদের না বোঝাটা অনেক কারণ রয়েছে, না বোঝার ফলে ভোটের তার একটা ইম্প্যাক্ট পড়েছে। দ্বিতীয়ত আমি মনে করি বিজেপির একেবারে গ্রাম স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত যে তাদের যে সংগঠনের মজবুত হওয়ার কথা ছিল বা যে ধরনের প্রত্যাশা করা গিয়েছিল, বহু মানুষ হয়তো প্রাণও দিয়েছেন, গরিব মানুষ প্রাণ দিচ্ছেন, প্রায় একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে গ্রাম বাংলার রাজনীতি, তা সত্ত্বেও কিন্তু তাদের সেই সংগঠন নেই। তৃতীয়ত এখানে একটা বিরাট ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট কিন্তু কোনোভাবেই বিজেপির পক্ষে যায়নি, বহু ক্ষেত্রেই মহিলাদের ভোটও বিজেপির পক্ষে যায়নি। ফলে নিজেদের দলীয় রাজনীতির কোন্দল বা দলীয় রাজনীতির যে বিভিন্ন দ্বন্দ্ব, সেটা প্রায় সব দলের ক্ষেত্রেই রয়েছে, টিএমসির ক্ষেত্রেও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও টিএমসির থেকে এখানে বিজেপি যে ফল আশা করা গিয়েছিল সেটা না পাওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ হচ্ছে। সংগঠন একটা ফ্যাক্টর। সম্পাদী আসবো, আমি একটু অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে নিই একটুখানি, প্লিজ সম্পাদী একটু সঙ্গে থাকুন। শতরূপ, দেখুন, এই কথাটা বলার আগে আমি দুটো সেন্টেন্স বলছি, কারণ এর আগের বার চেঁচামেচির জন্য আমাকে সেই বলার সুযোগটা দেওয়া হয়নি। এক, আমি সুদীপের একটা কথা শুনলাম, অত্যাবশ্যকীয় পণ্য অনেকগুলোকে
তালিকার বাইরে করে দিয়েছিল বিজেপি। আমি খালি সুদীপকে সংশোধন করে দিই, ওটা বিজেপি বাইরে করেনি, ওটা বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনডিএ সরকার বাইরে করেছিল। 29টা পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের বাইরে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। আমি 2 সেকেন্ড নেব, বাধা দেওয়ার জন্য 2 সেকেন্ড এক্সট্রা দেবো। আমি খালি একটুখানি অনুরোধ করবো, এই প্রসঙ্গেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য চেয়েছিলাম, সেই বক্তব্য আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। শতরূপ বেশ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যখন একজন টাস্ক ফোর্সের মাথা বলে বেগুন 32 টাকা, এবং তারপরে আপনারাই দেখেন যে মানুষকে বাজারে গিয়ে বেগুন কিনতে হচ্ছে সেই ভদ্রমহিলা বলছেন বেগুন 150 টাকা কেজি, তার থেকেই বোঝা যায় এই টাস্ক ফোর্সের দ্বারা কি সমাধান হবে। এবার যে প্রসঙ্গটাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আজ এই যে মঞ্চটা ছবি আপনারা দেখালেন, এটা বিজেপির মঞ্চ না প্রাক্তন তৃণমূলের মঞ্চ আমি বুঝতে পারলাম না। সজল ঘোষ থেকে শুরু করে যাদেরকে দেখলাম, অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, যারা বলছেন বিজেপি, যে অগ্নিমিতা বলকে বলতে শুনলাম যে আমরা যে রাজ্যে আমাদের সরকার আছে আমরা এই রাজনীতি করি না। গত পরশু দিন ত্রিপুরার বিলোনিয়াতে পঞ্চায়েত ভোট ওখানে ঘোষণা হয়েছে, বাদল শীল বলে আমাদের এক কমরেডকে কুপিয়ে খুন করা হয়েছে, তিনি পঞ্চায়েতের প্রার্থী ছিলেন বলে। এখনও ভোট আসতে দেরি আছে, ওরা অগ্নিমিতা পলের পার্টি আর কি শান্তিপূর্ণ লড়াই দেখাবে আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা। দেখুন আজকে কৌস্তবদেরকে এই কথাটা কেন বলতে হচ্ছে, কি সুকান্ত মজুমদারকে এই কথা বলতে হচ্ছে যে আমরা সরকারে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা সরকারি টাকায় জেলে থাকবে। এ তো এমনি এদের সরকারি টাকায় জেলে থাকা উচিত, কেননা 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্তের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের করা মামলায়, এবং আজকে 3.5 বছর ধরে সেই তদন্ত চলার পরে হিউম্যান রাইটস কমিশন এসেছিল, আপনাদের মনে থাকবে, তারা পার্থ ভৌমিক থেকে শুরু করে পরেশ পাল থেকে শুরু করে তৃণমূলের বড় বড় নেতার নামে অভিযোগ করেছিল যে তারা পোস্টপোল ভায়োলেন্সের ঘটনায় বিজেপির ঘর পুড়িয়েছে, বিজেপির কর্মীদেরকে খুন করেছে, তাদের ওপর মারধর করেছে, অত্যাচার করেছে। এত কিছুর পরে আজকে 3.5 বছর ধরে সেই সিবিআই তদন্ত চলার পরেও যাদের এমনি সরকারি টাকায় জেলে থাকার কথা ছিল তারা আজকে লালবাতি নীলবাতি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি কথা মনে হয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এবং তারই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উপরে নির্ভর? এটা আমাদের বলার ব্যাপার না। আজকে এখানে অঙ্কন বলছে নিরপেক্ষ কেন্দ্রীয় বাহিনীর উপর আমরা নির্ভর করব। আমরা জগন্নাথ সরকারকে এই ভোটের দিন বলতে শুনিনি যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই। জগন্নাথ সরকার এটা বলেছেন, এটা আমাদের কথা বললেন। চৌবে উপনির্বাচনে বলেছেন। সুতরাং আমাদের বক্তব্যটা খুব সহজ। দেখুন সারদা নারদা গতকাল বলেছেন সারদা নারদা চাকরি চুরিতে আমি ধরে নিচ্ছি ভিকটিম সাধারণ মানুষ, চাকরি প্রার্থী কি তারা সাধারণ মানুষ যারা সারদায় টাকা রেখেছিলেন, কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসে তো ভিকটিম বিজেপির নিজের ঘরের লোক। আমি বলছি অন্য ক্ষেত্রে জাস্টিস দাওনি তোমার নিজের ঘরের লোক যখন খুন হলো তৃণমূলের হাতে, তখনও সিবিআইকে ব্যবহার করে যে ন্যায়টা, আমি বলছি না সিবিআই বেআইনিভাবে তৃণমূলের বিরুদ্ধে কাজ করবে, কিন্তু ভারতের সংবিধান মেনে সিবিআই যে স্বাভাবিক কাজটা করার কথা ছিল যদি সেইটা করতো তাহলে তো আজকে ধর্ণাটা দিতে হতো না। কেন আমরা এটা জানি ভাই, দেখো আমরা একটা বিরোধী দল করি, তৃণমূল কংগ্রেসের কাছে ভোট পরবর্তী সন্ত্রাস বলে কিছু হয় না, এগুলো হচ্ছে ভোট পূর্ববর্তী সন্ত্রাস। এটা কিন্তু 2024-এর ভোটের পরের সন্ত্রাস নয়, এটা 2026-এর ভোটের আগের সন্ত্রাস, ওই ভোটকে সামনে রেখে। এইবার একটা ভোট হয়ে গেছে, দেখিয়ে দেওয়া যে ভাই এবার ভোটের আগে বলেছিলাম তৃণমূলের বিরুদ্ধে যাবি না, শুনিসনি, এই দেখ ভোট হয়ে গেছে, এবার আমরা পেটাচ্ছি, কেউ বাঁচাতে আসছে না, যাতে কিনা 2026-এ ভোটের আগে আবার গিয়ে বলতে পারে যে দেখো কেন্দ্রীয় বাহিনী ভোট অব্দি থাকবে, ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ফিরে যাবে, তারপর তোমাদেরকে কে বাঁচাবে। এইটার প্রস্তুতি এই সন্ত্রাসটা। একই রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, এবং তারপরে রানাঘাটে আমরা দেখেছি কি ভোট হয়েছে। আমি এই কারণেই বলছি যে যদি সিবিআই 2021-এ এই বার্তাটা দিতে পারতো, যা কিনা ওদের দেওয়ার সুযোগ ছিল, বিজেপিরই একজন নেত্রী লড়াই করে সেই সুযোগ নিয়ে এসেছিলেন, যদি এই বার্তা দিতে পারতো যে ভোট শেষ হয়ে গেলেও তৃণমূলের সন্ত্রাস করার ব্ল্যাঙ্ক চেক নেই, তাহলে কিন্তু আজকে 26-এ তৃণমূল এটা করতে পারতো না। বিবেকের ভূমিকা দেখলে আমার মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইতে সব রসগোল্লা খাইয়েছিল। 55,000 তৃণমূল কংগ্রেসের খুনের রক্তে যাদের পতাকাটা লাল হয়ে গেছে, তাদের রক্তে লাল হয়ে গেছে, আমি শুধু তাদের তার মধ্যে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিবেকের ভূমিকা ব্যাপারটা হচ্ছে যে আজকে যেটা দেখলাম একটু আগে, আমি খুব ভালোভাবে দেখছিলাম, সত্যি কথাই এটা প্রাক্তন তৃণমূলীদের অ্যালামনি ছিল, এর বাইরে অন্য কিছু নয়। দেখুন একটা রাজনৈতিক দল বারবার করে ভোটে হারছে, পর্যুদস্ত হচ্ছে, এবং দিল্লি এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে রাহুল গান্ধী বসে সলা পরামর্শ করছেন কিসের জন্য? আপনার হাইকমান্ডকে বোঝান, বলছে তো বিজেপির বিরুদ্ধে। তোমার অশোকদা বলেনি, সংক্ষিপ্ত এইটাই বললাম, বলছিলাম বিজেপির বিরুদ্ধে, শুনুন বলছিলাম বিজেপির বিরুদ্ধে, তৃণমূল মুখপাত্র ফোঁস করে উঠলো। আমি একটা কথা শুধু বলবো, যে কথা সম্পাদীয় বলছিলেন, বারবার উঠে আসছে, এ ভাই তোমার নাম কি টকায়, তোমার বাবার নাম কি টকায়, তোমার মায়ের নাম কি টকায়, তোমার জ্যাঠুর নাম কি টকায়, দূর সকলের নাম পুষ্টি শুধু টকায় হয় নাকি? বলছে না আমার নাম তো বিস্কুট। আসলে এরা সব তৃণমূল, কখনো আগের তৃণমূল, কখনো পরের তৃণমূল, কখনো গেরুয়া তৃণমূল, কখনো সব তৃণমূল। এবার দাঁড়াও বলতে
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।